বিচার বিভাগের সংস্কার নিয়ে ওনাদের বেশ কিছু বিষয় আছে, সেখানে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার কথা বলা হচ্ছে। মাজার হোসেন মামলার বিষয়টা আপনারা জানেন, এগুলো যতটা না আসলে আক্ষরিক করতে হয়েছে, বাস্তবিক অর্থে আসলে এই আলাদা করার বিষয়টা হয়নি। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে আলাদা সচিবালয়ের কথা, কিন্তু আলাদা সচিবালয় করার মধ্যেই যে কেবল বিচার বিভাগের স্বাধীনতা নিহিত আছে বা স্বাধীনতা হয়ে যাবে, সেটাও আমরা যারা অন্তত প্র্যাকটিশনাররা আছে আমরা কেউই মনে করি না। কারণ হচ্ছে ওটার আমলাতান্ত্রিক জটিলতাটা হয়তো কিছুটা নিরসন হবে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার যে মূল জায়গাটা, সেটাতেও কিন্তু যদি আপনার হাত দিতে হয়, আপনাকে হাত দিতে হবে কিন্তু কনস্টিটিউশন। আমি একটা ছোট্ট একটা জায়গায় যদি আমি বলি আপনাদেরকে, সেটি হলো যে ইভেন প্রধানমন্ত্রীও যদি কোনো কারণে এমন কিছু উল্টোপাল্টা কিছু করে থাকেন, তার কিন্তু সংসদে জবাবদিহিতার ব্যাপার আছে। কিন্তু প্রধান বিচারপতি যদি উল্টোপাল্টা কিছু করে থাকেন, তার কিন্তু কোথাও কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই, কনস্টিটিউশনে কোনো জায়গায় রাখা হয়নি। অর্থাৎ তার পাওয়ারটা এতটাই আনফেডারেড পাওয়ার, এতটাই কোনো কোনো বাধাহীন নিয়ন্ত্রণহীন একটা ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যা মন চায় তাই করতে পারবেন। এখন যদি আপনি দেখেন যে বেঞ্চ ওনাকে 107 অনুচ্ছেদের মাধ্যমে বলা হচ্ছে যে তিনি বেঞ্চ কনস্টিটিউট করে দিতে পারেন, কে কোন বেঞ্চে বসবেন, কোন ধরনের মামলা শুনবেন, একক বেঞ্চে বসবেন না দ্বৈত বেঞ্চে বসবেন। আমরা আমাদের এই গণ অভ্যুত্থানের সময়ের অভিজ্ঞতাও যদি বলি, আমার অনুযোগ মাদুর মধ্যে এখানে উপস্থিত আছে, আমরা নিজেরাই 4-5 জন আইনজীবীরা মিলে একটা মামলার জন্য খুব চেষ্টা করছিলাম যাতে শিক্ষার্থীদেরকে তাজাগুলি না ছড়া হয়, যেন পুলিশ তাদের সমস্ত আইন কানুন গুলো মেনে চলে। এই মামলাটা আমরা প্রথম যে বেঞ্চটা নিয়ে গিয়েছি, সেই বেঞ্চ এই মামলাটা শুনতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ওনার এই ধরনের মামলাগুলো শোনার এখতিয়ার নেই। আমরা ওনাকে কজ লিস্ট দেখালাম, যেখানে এখতিয়ার গুলো লেখা থাকে, জুরিসডিকশন লেখা থাকে, সেখানে লেখা আছে যে উনি জেনারেল রিটের মোশন আসলে শুনতে পারবেন, নতুন মামলা শুনতে পারবেন। তিনি বললেন যে ওইটা তো একদম নিচের দিকে আছে, ওটা আসলে আমার এই মামলা, এইসব মামলা শোনার জন্য ইন্টেন্ডেড না। অর্থাৎ উনি ওনার বেঞ্চটা ভেঙে দেওয়া হবে, অর্থাৎ রিট বেঞ্চ থাকবে না, কিংবা সরকারের আনুগত্য প্রদর্শন করতে গিয়ে সে সময়ে উনি কিন্তু আমাদেরকে রিফিউজ করলেন। আমরা সেই বেঞ্চ থেকে বের হয়ে গিয়ে অন্য আরেকটি বেঞ্চে গিয়ে আবার অ্যাপ্রোচ করলাম। আমরা এফিডেভিট ছাড়া গিয়েছিলাম, উনি বললেন যে 2টার সময় আপনারা আসেন, এফিডেভিট করে নিয়ে আসেন। 2টার সময় আমরা এফিডেভিট করে নিয়ে গেলাম এবং সেই বেঞ্চেও দেখা যাচ্ছে কি আপনার এই যে অস্থায়ী ভাবে বিচারকদেরকে প্রথমে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। একজন ছিলেন হচ্ছে ওনার শেষ দিন, যেদিন হচ্ছে আমরা এই মামলাটা শুনানি করতে গেছি, 2 বছরের পিরিয়ডের টেম্পোরারি পিরিয়ডে তার শেষ দিন। এই শেষ দিনের হওয়ার কারণে উনি পার্মানেন্ট হবেন না, এই চিন্তা থেকে দেখা যাচ্ছে যে উনি আমাদের এই রিটের অর্ডার দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দ্বিধার মধ্যে ভুগছিলেন। দেখা যাচ্ছে এরপরে উনি পরের দিনই অসুস্থ হয়ে গেলেন এবং কোর্টে আসা বন্ধ হয়ে গেল। 3-4 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করে বসে থাকলাম, মামলাটা শুনানি করতে পারছি না। এবং আমরা পরবর্তীতে জানলাম যে ওনাকে পার্মানেন্ট করা হয়নি, 6 মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে। এগুলো খুব এক্সেপশনাল ঘটনা যে একজন বিচারককে আপনি নিচ্ছেন 2 বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে, এরকমের একটা পলিটিক্যাল কোন একটা রিজনে উনি আবার অর্ডার আমাদের পক্ষে দিয়ে দিতে পারেন, শিক্ষার্থীদেরকে যাতে গুলি না করা হয় সেই মামলাতে অর্ডার দেবেন, চিন্তা করে দেখা যাচ্ছে তোমাদের 6 মাসের জন্য এক্সটেনশন দেওয়া। এই যে ব্যাপারগুলো যে আপনি বেঞ্চ গুলো রিকনস্ট্রাকশন করে দিতে পারেন, প্রধান বিচারপতির যে আনফেডারেড পাওয়ার, এবং এই যে আপনি বিচারক নিয়োগ করছেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রথমেই কেন আপনি দেখে শুনে নিচ্ছেন না, পার্মানেন্ট বিচারক নিয়োগ দিচ্ছেন না। 2 বছরের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়ার কারণে 2টা বছর দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাদেরকে সব সময় তাদের নিয়োগকারী যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয় যদি আমাকে পার্মানেন্ট না করে। তাহলে রীতিমতো অসম্মানের বিষয়, আমি 2 বছর বিচারক হিসেবে কাজ করলাম, এরপরে আমাকে যার খুশি ইচ্ছা হলো মনে হলো আমাকে বিদায় করে দিল। এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে এরপর দেখেন যে সিনিয়রিটিটাকে ব্রিজ করে 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 কিভাবে হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে। বিগত 16 বছরের আপনি যদি পরম্পরাটাও দেখেন, অত্যন্ত জুনিয়র একজন বিচারপতির কাছে ওনারা এমন হঠাৎ করে মেধা খুঁজে পান, ওনাকেই দেখা গেল কি প্রমোট করে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো। তাহলে এতদিন ধরে যে সমস্ত সিনিয়রদেরকে আপনারা রাখলেন, ওনারা যদি এতটাই অযোগ্য হয়, এটা তো সাধারণ জনগণের সাথে বেইমানি। রীতিমতো একজন অযোগ্য লোককে দিয়ে আপনি বিচার করাচ্ছেন এতদিন ধরে। কারো কারো হয়তো 30 বছর 40 বছর হচ্ছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বিচারক হিসেবে চাকরি হয়ে গেছে, তাদেরকে আপনি অ্যাপিলেট ডিভিশনে না নিয়ে যার হচ্ছে 7-8 বছর ধরে যিনি বিচারক হিসেবে কাজ করছেন তাকে আপনি নিয়ে যাচ্ছেন অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে দেখেন এবার ওখান থেকে আপনি প্রধান বিচারপতি কাকে নিয়োগ দেবেন সেদিনও নানান ধরনের নাটক। এমন একজন জুনিয়রকে দিলেন, 3 জনই হচ্ছে, একজন পদত্যাগ করলেন, একজন ছুটিতে চলে গেলেন, এরকম অবস্থার মধ্যে পড়ে গেল। এটা তো আমরা খুব রিসেন্ট ঘটনায় কিন্তু আমাদের বাংলাদেশের বলছি। তাহলে
আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ শুধু ভারতের দিকেও যদি তাকান, আগামী 60 বছর পরে কোন জাজটা আসলে অ্যাপিলেট ডিভিশনে যাবে সেটাও আপনি এখন পর্যন্ত এখনই ঘোষণা বলে দিতে পারেন। কিভাবে? ওখানে সিনিয়রিটি ব্রিজ করার কোনো ঘটনা নেই। ওখানে হঠাৎ করে জুনিয়র একজনের কাছে আপনি মেধা খুঁজে পাবেন অতিরিক্ত, যে মেধার কারণে তাকে সরাসরি অ্যাপিলেট ডিভিশনে নিয়োগ দেবেন, সেরকমের ঘটনা কিন্তু নেই। ওনারা কনস্টিটিউশনে নেই, এটা কলেজিয়াম সিস্টেম ওনারা চালু করেছেন, যেটা কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও কারো কোনো খবরদারি ছাড়াই প্রধান বিচারপতি এবং সাথে আরো সিনিয়র 5 জন বিচারপতি মিলে ওনারা সমস্ত বিচারকদের নিয়োগ পদোন্নতি সবকিছু হচ্ছে ঠিক করেন। অথচ আমাদের এখানে আমরা এই পুরো বিষয়টাই কিন্তু ঝাপসা, এবং কনস্টিটিউশনে কোথাও কোনো জায়গায় এই সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো কিন্তু নেই। ফলে বিচার বিভাগের স্বাধীনতার জায়গাটা আমরা যেভাবে দেখেন, এই 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 সমস্ত অসুবিধাগুলো যদি থাকে, কোনো বিচারক আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা। বেঞ্চ রিকনস্ট্রাকশনটা আমরা যারা প্র্যাকটিশনার আছে আমাদের এখানে অগ্রজরা আরো অনেকেই বসে আছেন লয়ার, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুধুমাত্র বেঞ্চ ভেঙে দেবে এই একটা বিষয়ের কারণেই রাষ্ট্রের চরম উন্নয়ন নিয়েও যদি আমরা আদালতে হাজির হই নাগরিকদের কোন একটা পক্ষ নিয়ে, সেটাতেও কিন্তু আমরা কখনোই সেই অর্থে কিন্তু আদেশ পাই না, পাইনি এবং এখনো পাই না। ফলে এই বিষয়গুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে অ্যাড্রেস করতে না পারি, বিচার ব্যবস্থার জায়গায় আরো অনেক বিষয় আছে, এটা সময়ের বিবেচনায় আমি অতটা আরো বিস্তারিত গেলাম না। এই বিষয়গুলোকে আমাদের খোলাখুলি ভাবে এখন আলাপ করা দরকার, সামনে নিয়ে আসা দরকার। আমাদের কবির ভাই একটা কথা বলতেন 71-এর মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে, আমার মনের মধ্যে গেঁথে আছে, আজকে থেকে প্রায় 12-13 বছর আগের কথা। মুক্তিযুদ্ধের 71-এর প্রাপ্তি কি, উনি খুব বড় করে একটা কথা বলতেন, মুক্তিযুদ্ধের প্রাপ্তি মুক্তিযুদ্ধই, মানে আমরা স্বাধীন হয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আসলে যে বুঝে না তার জন্য এর চাইতে আর বড় প্রাপ্তি আর কিছু নেই। এখন আমাদের এই অভ্যুত্থানের 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের প্রাপ্তি কি, আমাদের নানান অসঙ্গতি কিন্তু আমরা দেখছি। নানান জায়গায় আমরা যাদেরকে প্রত্যাশিত ব্যক্তিদেরকে আশা করেছিলাম সেই প্রত্যাশিত ব্যক্তিরা নেই, বা যারা গেছেন তারা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছেন সেটাও কিন্তু জোর গলায় বলবো না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে, এর আগেও এরকম স্বৈরাচারী এরশাদ সরকারকে উৎখাতের সময় এখানে সবাই ছিলেন, মানুষেরা সবাই রাস্তায় ছিলেন, সে সময় কবি ভাইরা ছিলেন। তো ওই সময় সবাই কিন্তু এই উৎখাত করার পরে ঘরে ঢুকে গিয়েছেন, ঘরে ঢুকে যাওয়াতে আর কোনো সংস্কার কিন্তু হয়নি। এবার অন্তত আমরা যদি ঘরে না ঢুকি, আমরা যদি এখন যেভাবে চালিয়ে যাচ্ছে আমাদের আলাপ আলোচনাগুলো, এই আলাপ আলোচনাগুলো চালিয়ে যেতে না পারলে এদেরকে আবার সঠিক রাস্তায় রাখা যাবে না। আমাদের প্রত্যাশিত যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আলাপ জারি রাখতে হবে, আমাদের আলোচনাগুলো জারি রাখতে হবে, এবং আমাদের আন্দোলনটাও জারি রাখতে হবে।